বৌদি, কোথায় যাচ্ছ তুমি? দেখে বুঝতে পারছো না কোথায় যাচ্ছি? পুজো দিতে যাচ্ছি। হঠাৎ পুজো দিতে যাচ্ছ? এতখানি বয়স হলো, কেন পুজো দিতে যাচ্ছি বুঝতে পারছো না? সকলের মঙ্গলের জন্য পুজো দিতে যাচ্ছি। আমি যাব তোমার সঙ্গে? তুমি কেন যাবে? তুমি তো এবারের কারো মঙ্গল চাও না। এসব তুমি কি বলছো বৌদি? ঠিকই বলছি। অপূর্ব বিরুদ্ধে তুমি যে সাক্ষী দিয়েছো তাতে তোমার মনের ভাব আমি বুঝতে পেরেছি। বৌদি, তুমি চাও অপূর্বর শাস্তি হোক। না, আমি তা চাই না, কিন্তু সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে আমি মিথ্যে সাক্ষী দিতে পারিনি। আমি সত্যি কথাই বলেছি। তাতে যদি তুমি আমাকে দোষী ভাবো বৌদি, আমার কিছু করার নেই। তবে আমি এটা জানি, দাদা আমায় কখনোই ভুল বুঝবেন না, কারণ দাদা হলেন সত্যের পূজারী। দেখো ঠাকুরজি, সবসময় সত্যকে নিয়ে সংসার চলে না। তোমার দাদা সেটা বোঝে না। আমি যাচ্ছি। দাঁড়াও বৌদি, কেন শুধু শুধু একা একা যাচ্ছ? আমাকে তোমার সঙ্গে নাও না। যেতে চাও যেতে পারো, কিন্তু তোমার দাদা কিন্তু একা বাড়িতে আছেন। নিরবেক্ষণই কোর্টে চলে যাবে যদি কোনো প্রয়োজন হয়। ইয়ে শতরূপা আছে তো, দাদার কিছু দরকার হলে ওকে ডেকে নেবেন। তাহলে এসো। এভাবে আর কতদিন এ বাড়িতে থাকবো? এবারে সবাই যে যা নিজেকে নিয়েই তো ব্যস্ত। আমার কথা বুঝবার জানবার কারো কোনো ইচ্ছেই নেই। কিন্তু আমি তো আর অনন্তকাল অপেক্ষা করতে পারবো না। যা করবার খুব শিগগির করতে হবে। শতরূপা, কি? ও বৌদি, একা একা বসে কি ভাবছিলে তুমি? না, সেরকম কিছু নয়। কিছু বলবেন? হ্যাঁ, বলছিলাম আজ তোমার অফিসের জন্য বেরোনো নেই? না, শরীরটা একটু খারাপ লাগছে। কি হলো, জ্বর টর? না না না, সেরকম কিছু নয়। এমনি ক্লান্ত লাগছে, তাই ভাবলাম আজকে আর অফিস যাব না। তাহলে আমাদের সঙ্গে চলো, কোর্টে চলো। কারণ বাড়িতে তো কেউ নেই, একা বসে থাকতে তোমারই। কেন, বাড়ির সবাই কোথায় গেছেন? মা আর পিসি মন্দিরে পুজো দিতে গেছেন, আর বাকি আমরা তো সকলে এখন কোর্টেই যাচ্ছি। তাই। আর মিস্টার চৌধুরী? বাবা তো খুব একটা বেরোন না, বাবা বাড়িতেই থাকবেন। শতরূপা, আসলে তোমাকে যে কথাটা বলতে এলাম, তুমি তো বাড়িতে থাকবে, তাই বলছিলাম কি, বাবার যদি কিছু দরকার পড়ে, উনি নিজে বুঝেছে। আপনারা কেউ থাকছেন না, তাই আপনারা যা যা দায়িত্ব করেন সেটা আমাকেই কিছুক্ষণের জন্য পালন করতে হবে, তাই তো? আপনি নিশ্চিন্ত মনে যান বৌদি, মিস্টার চৌধুরী খেয়াল আমি রাখবো। আসি তাহলে। বৌদি, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। ভয় করছে আসলে। আসি। মিস্টার চৌধুরীর খেয়াল তো আমাকে রাখতেই হবে। উনি তো সঠিক বিচারটা করবেন। ওনার কি কোনো অযত্ন আমি করতে পারি?
স্টেট ভার্সেস অপূর্ব মিত্রের কেসে বাদী বিবাদী উভয় পক্ষের সওয়াল, সাক্ষীদের বয়ান, সমস্ত রকম প্রমাণাদি বিচার করে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে ইন্দিরা দেবীর প্রকৃত খুনি সঠিকভাবে এখনো শনাক্ত করা যায়নি। ইন্দিরা দেবীর খুনের কোনো আইউইটনেস পাওয়া যায়নি। কেউ ইন্দিরা দেবীকে খুন করতে দেখেননি। সবটাই সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। তাছাড়া ইন্দিরা দেবীর পোস্টমর্টেম রিপোর্টে শ্বাসরোধ করে খুন করার কথা উল্লেখ থাকলেও কিভাবে, কি দিয়ে শ্বাসরোধ করা হয়েছিল তার কোনো উল্লেখ নেই। খুনির কোনো ফিঙ্গারপ্রিন্টও পাওয়া যায়নি। খুন করার বস্তুও খুঁজে পাওয়া যায়নি। সুতরাং এক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযুক্ত আসামি অপূর্ব মিত্রকে আমি বেকসুর খালাস দিলাম। মিস বিশাখা দত্ত আদালতে ইন্দিরা দেবীর খুনি হিসেবে স্বীকারোক্তি দিয়েছেন। পরোক্ষ কিছু প্রমাণ উঠে আসলেও প্রত্যক্ষ প্রমাণ পরিষ্কার নয়। আদালত তাই ভারতীয় দণ্ডবিধির 120B এবং ৩০৪ ধারায় মিস বিশাখা দত্তকে অভিযুক্ত করে জেল কাস্টাডিতে রাখবার নির্দেশ দিচ্ছে। সেই সঙ্গে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিচ্ছে ৩ মাসের মধ্যে বিশাখা দেবীর বিরুদ্ধে চার্জশিট রেডি করতে হবে। জেল কাস্টাডিতে বিশাখা দত্তের সম্পূর্ণ নিরাপত্তার দিকে পুলিশ প্রশাসন যেন সজাগ থাকে। কারণ লকআপে অপূর্ব মিত্রকে খুন করার একটা জঘন্য চেষ্টা হয়েছিল। সুতরাং বিশাখা দত্তের ওপরও একই ধরনের আক্রমণ হতে পারে। বিশাখা দত্তের নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসনের। আমি আজ এই মুহূর্ত থেকেই মিস বিশাখা দত্তকে জেল কাস্টডিতে নেবার নির্দেশ দিচ্ছি। That's all for the day. Congratulations. Congratulations. কি দেখুন একটু আপসেট আছে, আমি দেখছি, তুমি এসো। Congratulations. মিস্টার চৌধুরী, কি ব্যাপার? তুমি এখন কিছু বলবে? হ্যাঁ, আমি কে মিস্টার চৌধুরী? মানে? মানেটা পরিষ্কার।
আমি জানতে চাইছি আমি কে। অবান্তর কথার কোনো জবাব হয় না। তুমি কে তা আমি কেমন করে জানবো? হ্যাঁ, তুমি তোমার একটা পরিচয় বৃত্তান্ত কাগজে লিখে খামে ভরে আমাকে দিয়েছিলে, কিন্তু সে তো হারিয়ে গেছে, এখনো তার কোনো হদিশ নেই। আমার ধারণা আপনি বোধহয় ঠিক কথা বলছেন না। তার কারণ আমি যেদিন প্রথম এ বাড়িতে এসে আপনাকে খামটা দিয়েছিলাম, আপনার মুখ দেখে আমার মনে হয়েছিল আপনি জানেন আমি কে। কি বাজে কথা বলছো? আমি তো তোমাকে কোনোদিন দেখিনি, আমি তোমাকে কি করে চিনব? আমাকে একটা কথা বলুন তো মিস্টার চৌধুরী, আপনি কি সত্যি আমাকে চিনতে পারছেন না, না আমাকে চিনতে চাইছেন না? অন্তত খামে ভরা যে চিঠিটা আপনাকে দেওয়া হয়েছিল সেটা পড়েও কি আপনি বলবেন যে আমি কে সেটা আপনি জানেন না? তুমি বোধহয় খেয়াল করনি যে আমি বলেছি সেই খামটা আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। আমার ধারণা আপনি সত্যি কথা বলছেন না। শতরূপা, গুরুজনদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সে শিক্ষা তোমার নেই। যাই হোক, তোমার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই এখন, তুমি যাও। নাগপুরের সুনন্দা দত্তকে মনে পড়ে মিস্টার চৌধুরী? আমার বিশ্বাস চৌধুরী অ্যান্ড চৌধুরী কোম্পানির অ্যাকাউন্টস অফিসারকে এত সহজে আপনি তো ভুলে যাবেন না। কে সুনন্দা দত্ত? তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। একটা কথা সোজা উত্তর দিন তো মিস্টার চৌধুরী, আপনি কি সারা জীবন এটাই বলে যাবেন যে ওই খামটা আপনি খুঁজে পাচ্ছেন না আর আমি এরকম অজ্ঞাত পরিচয়হীনভাবে ঘুরে বেড়াবো? সারা জীবন পরিচয়হীনতার কষ্ট পাবো, যন্ত্রণায় পাবো? দেখো, কতগুলো মন গড়া ভিত্তিহীন অভিযোগ করে তুমি কি বলতে চাইছো আমি জানি না, তবে তোমার উদ্দেশ্য যে সৎ নয় এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। হ্যাঁ, আমার উদ্দেশ্য নিয়ে আপনার মনে সন্দেহ থাকতেই পারে, কিন্তু আমার পরিচয় নিয়ে আমার মনের মধ্যে কিন্তু বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই মিস্টার চৌধুরী। আমি বিচার চাই, আর সেই বিচারটা আপনাকেই করতে হবে। আপনাকে বলতে হবে কেন এতদিন আমি পরিচয়হীনভাবে ঘুরে বেড়ালাম, কেন? আমার কাছে জবাব দিয়ে চাইবার তুমি কে? তুমি জবাব দিয়ে চাইলে আমি তো দেবো কেন? কোন অধিকারে তুমি এইসব বড় বড় কথা বলছো? আপনি আমাকে চিনতে পেরেছেন মিস্টার চৌধুরী, চিনতে পেরেছেন, এবং আপনি খামটা লুকিয়ে রেখেছেন যাতে বাড়ির কেউই জানতে না পারে আপনার সঙ্গে আমার সম্পর্কটা কি। আর অধিকারের কথা বললেন না, কোন অধিকারে আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে এই কথাগুলো আমি বলতে পারছি সেটা বোধহয় আমার থেকে আপনি বেশি ভালো জানেন। আপনাকে স্বীকার করতে হবে, আপনাকে স্বীকার করতে হবে আমার সঙ্গে আপনার সম্পর্কের কথা। আমি জানি মিস্টার চৌধুরী আপনি সুনন্দা দত্তকে চিনতে পেরেছেন, আর সম্পর্কে যে আপনি আমার